নমস্কার বন্ধুরা, অলিকাহিনী চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি আমাদের লেখা একটি গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, আমি মিমি। রিমি, বয়স ৩২, দিল্লির এক নামী কোম্পানিতে চাকরি করে। কাজের সূত্রে ওর জীবনে আসে এক অস্থায়ী পরিবর্তন। ২ মাসের জন্য ট্রান্সফার হয় কলকাতায়। জুন মাসের কাঠফাটা গরমের মাঝেই সে এসে পৌঁছায় তার নতুন ঠিকানায়, একটা ৮ তলা রেন্টাল অ্যাপার্টমেন্টের সামনে। বিল্ডিংটা বড়, তার প্রতিটা তলায় একাধিক ঘর। রিমি প্রথমে যায় সিকিউরিটি রুমে। এক্সকিউজ মি, আমি রিমি সেন। অ্যাকচুয়ালি আমি এই অ্যাপার্টমেন্টে রেন্ট নিতে এসেছি। এই যে পেপারস। হ্যাঁ ম্যাডাম, আপনার তো আসার কথা ছিল। দিন কাগজগুলো দেখি। সব কাগজপত্র দেখে গার্ড রিমিকে ৭ তলার একটা ঘরের চাবি দেয়। নিন ম্যাডাম, ৭০৪ নম্বর ঘর, একেবারে কর্নার ফ্ল্যাট। বেশ ভালো হাওয়া বাতাস আছে। আর এখানে আপনি একটা সই করে দিন। আসলে কিছু নিয়মকানুন আছে, তাই আর কি। ঘরটা ছিল সাজানো গোছানো। ঢুকতেই প্রথমে একটা ডাইনিং স্পেস, বাম দিকে ছোট একটা রান্নাঘর আর বাথরুম, সোজা এগিয়ে একটা বেডরুম, আর ডান দিকে ছোট একটা বারান্দা। কর্নারের এই ফ্ল্যাটটা পেয়ে রিমি বেশ খুশি হলো। ঘরের কিছুটা জিনিসপত্র গুছিয়ে নিয়ে রিমি তার মাকে ফোন করলো। মায়ের ফোন রাখতেই রিমির বয়ফ্রেন্ড আকাশের কল এলো। কি ব্যাপার ম্যাডাম, আমার শহরে এসে আমাকেই ভুলে গেলে? আরে না, এই ফ্ল্যাটে ঢুকলাম একটু আগেই। বড্ড গরম এখানে, জানো তো আকাশ, কিন্তু এই রুমে হাওয়া বাতাস বেশ ভালো। বলো কি, তাহলে তো বেশ ভালোই। আর আমার চয়েস করা অ্যাপার্টমেন্টে আর সব কেমন লাগলো? ভালোই, সে যাই হোক, তুমি কেমন আছো বলো? আমি একদম বিন্দাস। যদি কিছু দরকার হয় জানিও, আমি তো কাছেই থাকি, এক ডাকে চলে আসবো। ঠিক আছে, এখন রাখি, আবার পরে কথা হবে। আকাশের ফোন রেখে রিমি আবার ঘর গোছানো আরম্ভ করলো। কলকাতায় আসার কিছুদিন পর থেকেই রিমি তার নতুন অভ্যেসে অভ্যস্ত হতে শুরু করলো। প্রতিদিন সকাল ৮:৩০টায় সে অফিসের জন্য বেরিয়ে পড়ে, আর রাত ১০টার মধ্যেই বাড়ি ফিরে আসে। চাপ থাকলেও রিমি তার কাজকে ফাঁকি দেয় না। কিন্তু এই ব্যস্ত রুটিনের মাঝেই ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অফিসের ক্লান্তি কাটিয়ে রিমি যখনই ঘুমোতে যেত, প্রায় প্রতিদিনই ঘুমের মধ্যে সে অদ্ভুত স্বপ্ন দেখত আর অদ্ভুত কিছু অনুভব করত। কখনো মনে হতো বুকের ওপর ভারী কিছু বসে রয়েছে, ও নড়তে পারছে না। কিন্তু যখনই চোখ খুলত, তখনই আর কাউকে দেখতে পেত না, যেন এক অদৃশ্য উপস্থিতি। রিমি ভাবত সেটা হয়তো স্লিপ প্যারালাইসিসের মতো কিছু, তাই প্রথমে অত গ্রাহ্য করেনি। কিন্তু এবার যেন এই সব বেশি ঘন ঘন হতে লাগলো। তারপর শুরু হলো লিফটের মধ্যে সমস্যা। রিমি যখনই অফিস থেকে ফিরে লিফটের ৭ নম্বর বটম চাপত, লিফট বারবার থেমে যেত ৫ তলায়। যেন কেউ সেটা থামালো, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেত না। ৫ তলাটা পুরোপুরি অন্ধকার, সেখানে কোনো রুমে কোনো আলো নেই, আর এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ। কিছুক্ষণ পর লিফট বন্ধ হয়ে পৌঁছে যেত ৭ তলায়। প্রথম দিন রিমির কাকতালীয় লাগলেও যখন প্রতিদিন এই এক ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলো, রিমি সোজা গার্ডের কাছে গিয়ে জানালো, দাদা, আমি রাতে যখনই লিফটে উঠি তখনই লিফট একবার ৫ তলায় থেমে যায়, অথচ ওই ফ্লোরের কেউ লিফটটা থামায় না, এবং আমি দেখেছি যে ওই ফ্লোরে কেউ থাকেও না। এটা কি লিফটের কোনো সমস্যা? না না ম্যাডাম, লিফট তো একদম ঠিকই আছে। কালকেই সার্ভিসিং হয়েছে। আপনি হয়তো সারাদিনে কান্তির জন্য ভুল দেখছেন। রিমি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এসে আকাশকে ফোন দেয়। হ্যালো আকাশ। তা কলকাতা কেমন লাগছে ম্যাডাম? বাই দ্য ওয়ে, তোমার গলাটা... আকাশ, জানো, এই অ্যাপার্টমেন্টে মনে হয় কিছু সমস্যা আছে। জানি না কেন মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটছে। তুমি এত ভাবো কেন বলো তো? নতুন জায়গায় একা আছো, তাই হয়তো এমন মনে হচ্ছে। না আকাশ, তুমি বুঝতে পারছো না। এই অ্যাপার্টমেন্টের ৫ তলা। কে কে ওখানে? রিমি হঠাৎ বাথরুম থেকে কিছু একটা আওয়াজ পেয়ে চেঁচিয়ে ওঠার সাথে সাথেই লোডশেডিং হয়ে যায়। ঠিক তখনই রিমি খেয়াল করে বাথরুম থেকে জল পড়ার শব্দ। রিমি টর্চ চালিয়ে ছুটে যায় সেখানে, দেখে একটা বালতি পুরো ভরা, কিন্তু আশেপাশে কেউ নেই।
রিমি জলের কল বন্ধ করে বাথরুম থেকে বেরিয়ে এসে বারান্দায় গিয়ে আকাশকে সবটা জানাতেই যাবে, ঠিক তখনই চোখের সামনে ও যা দেখে সেটার পর ওর গলা দিয়ে আর একটা স্বরও বেরোয় না। ওইদিকে আকাশ ফোনের ওপাশ থেকে কিছু একটা অনুভব করে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। রিমি দেখতে পায় সম্ভবত একটা 12 বছর বয়সী মেয়ের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্তে ভিজে যাচ্ছে তার পুরো রক্ত মাখা শরীর। মেয়েটিকে দেখে রিমি আঁতকে উঠল, কারণ তার মুখটা অবিকল রিমির ছোটবেলার মতন। হঠাৎ সেই মেয়েটি বলে উঠল, তুই কি ভেবেছিলি তোকে আমি ছেড়ে দেব? আমার কাছে তো তোকে আসতেই হতো। হঠাৎ কারেন্ট চলে গেল। আলো আসতেই সেখানে আর কিছুই ছিল না। রিমি তারপর কোনো রকমে আকাশকে বলে ফোনটা রাখলো। চোখে মুখে কিছুটা জল ছিটিয়ে নিজের মনের ভুল ভেবে সেই দিনের মতন ঘুমিয়ে পড়ল। পরের দিন অফিস থেকে ফিরে রিমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। নিজের মন ভালো রাখতে আকাশের সাথে ফোনে একটু গল্প করতে করতে কফি বানাতে রান্নাঘরে গেল। আকাশ, আজকের কাজটা বেশ ভালোই গেল জানো, তাই একটু কফি বানাচ্ছি। আচ্ছা তাই? তোমার বানানো কফির গন্ধ আমি এখান থেকে পাচ্ছি। তা আসবো নাকি একসাথে বসে কফি খেতে? রিমি কফিটা শেষ করে সেই কফির কাপটা ধুতে যায় বেসিনে। আর ঠিক তখনই বেসিনের ওপর থাকা আয়নাটায় যখন তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ রিমির নিজের প্রতিচ্ছবির জায়গায় সেই মেয়েটিকে আবার দেখতে পায়। ঠিক তখনই সেই রক্তে মাখা মেয়েটি বলে ওঠে, আমাকে চিনতে পারছিস না? আমি মিমি, যাকে তুই 20 বছর আগে শেষ করে ফেলেছিলি। রিমি কিছুই বুঝতে পারছে না। কথাগুলো যেন রিমির মাথার ওপর দিয়ে যাচ্ছিল। তার হাত থেকে কফির কাপটা পড়ে গেল। ফোনের ওপাশ থেকে আকাশও বিষয়টা বোঝার চেষ্টা করছিল, কিন্তু সেও নিরুপায়। সেই মুহূর্তেই রিমির চারপাশ অন্ধকারে ঢেকে যায়। আকাশের সঙ্গে রিমির লাইন কেটে যায়। রিমি ছুটে বেরোয় রান্নাঘর থেকে। রিমি আর সেই আওয়াজ সহ্য করতে পারছিল না। মেয়েটার রাগে ফেটে পড়া গলা, ঘৃণা ভরা চোখ, সবকিছু রিমিকে যেন গ্রাস করে নিচ্ছিল। রিমি সিঁড়ির দিকে দৌড়ে গেল, কিন্তু সিঁড়ির মাঝপথেই দেখল সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, সেই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রিমি আর সিঁড়ি দিয়ে নামতে পারে না, ছুটে চলে যায় লিফটের দিকে। গ্রাউন্ড ফ্লোরের বোতাম চেপে চোখ বন্ধ করে বুক ধরে দাঁড়িয়ে থাকে সে, কিন্তু সেই ভয়াবহ গলার আওয়াজ থেমে থাকে। তুই মাকে ভেতরে ঢুকে থাকলেও তোকে বের করে আনতে হবে। তুইও মরবি আমার। লিফট থেমে যায়, কিন্তু সেটা গ্রাউন্ড ফ্লোরে না, লেখা ছিল 5th ফ্লোর। আর সময় নষ্ট না করে রিমি লিফট থেকে ছুটে বেরিয়ে পড়ে সিঁড়ির খোঁজে, কিন্তু চারপাশে শুধু একই করিডোর। তখন সেই মেয়েটি বলে উঠল, তুই মনে কর তুই আমাকে এই পাশটা ফেলে দিয়েছিলিস? কি দোষ ছিল আমার? এবার তুইও পড়বি আমার মধ্যে। রিমি হঠাৎ দৌড়াতে গিয়ে পড়ে যায়। হাত পা ছড়িয়ে উঠতে পারছে না সে। সেই মেয়ের ঠান্ডা নিঃশ্বাস রিমির ঘাড়ের উপর পড়ছে। সেই রক্তে মাখা মেয়েটি বলে ওঠে, এইবার তোর পালানোর রাস্তা নেই রিমি। যেইভাবে আমি শেষ হয়েছিলাম তুইও সেইভাবেই শেষ হবি। রিমির ফোন হঠাৎ কেটে যাওয়ায় আকাশের ভীষণ চিন্তা হয়। মনে হয় কিছু একটা ঠিক নেই। একটা অজানা ভয় চেপে বসে। আকাশ আর কোনো কিছু না ভেবে সোজা চলে যায় রিমির অ্যাপার্টমেন্টের দিকে। বুকে যেন একটা অস্পষ্ট আতঙ্ক। অ্যাপার্টমেন্টের সামনে এসে আকাশ দেখে অ্যাম্বুলেন্স, পুলিশ ভ্যান, বেশ কিছু মানুষের ভিড়, হলুদ ব্যারিকেড, টেপ। এত এত পুলিশ কেন? না না, এটা হতে পারে না। ওই ভিড়ের মাঝে ঢুকতেই আকাশ যা দেখল তা দেখে তার নিজের চোখে বিশ্বাস হলো না। রিমির নিথর দেহ পড়ে আছে, মাথার চারপাশে রক্ত, মুখে অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট। আকাশ রিমির মৃতদেহের সামনে থেমে যায়, দম বন্ধ হয়ে আসে তার। রিমি, রিমি, না না, এটা হতে পারে না। রিমি, রিমি, আমি তো আসছিলাম। আকাশ আর নিজেকে ধরে রাখতে পারে না। চোখ দিয়ে গড়িয়ে পড়ে নিঃশব্দে কান্না।
ভালোবাসা, অনুশোচনা। রাত গভীর, রিমির দেহ নিয়ে পুলিশ চলে যায়। সিকিউরিটি গার্ডের ঠিক পাশেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল আকাশ। আকাশ হঠাৎ বলে ওঠে, দাদা, আমি সিসিটিভি ফুটেজটা একবার দেখতে চাই। জানতেই হবে রিমির সাথে ঠিক কী হয়েছিল। ঠিক আছে বাবু, কন্ট্রোল রুমে আসুন। ফুটেজে দেখা যায় রিমি তাড়াহুড়ো করে দৌড়াচ্ছে, চোখে মুখে ভয়ের ছাপ। লিফট থামে 5 তলায়। দরজা খুলতেই রিমি কিছু একটা দেখে দৌড়াতে গিয়ে আচমকা পড়ে যায়। তার কয়েক সেকেন্ড পর হঠাৎ করেই উঠে দাঁড়ায়, একদম নিস্তব্ধভাবে, আর ধীরে ধীরে ছাদে উঠে যেতে থাকে। রিমি হঠাৎ এরকম আচরণ করলো কেন? আর এই অ্যাপার্টমেন্টের 5 তলায় কেউ থাকে না কেন? এই তলাটা নিয়েই যত ঝামেলা বাবু। আসলে প্রায় 10 বছর আগে এখানে একটা স্কুল ছিল। শুনেছি সেই স্কুলে পড়তো 2 জন যমজ বোন। একজন ছিল দারুণ মেধাবী, শিক্ষকদের মধ্যে তার খুব সুনাম ছিল, কিন্তু অন্য বোনটি সবসময় তার থেকে পিছিয়ে থাকতো, আর সেই জন্যই তাকে অনেক অপমান সহ্য করতে হতো। একদিন হঠাৎ সবার অজান্তে দুর্বল বোনটি তার যমজ বোনকে 5 তলার ছাদ থেকে ফেলে দেয়। সেই মেয়েটি সেদিনই মারা যায়। তারপর থেকে স্কুলটি বন্ধ হয়ে যায়। পরে কেউ একজন এই জায়গাটা কিনে এখানে একটা অ্যাপার্টমেন্ট বানায়, কিন্তু এই 5 তলা আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। আর কথা না বাড়িয়ে আকাশ যখন বেরিয়ে আসে, হঠাৎ তার চোখ যায় 5 তলার ব্যালকনির দিকে। সে দেখে একটা ছোট্ট মেয়ে স্কুল ইউনিফর্ম পরে, তার মাথা ফেটে রক্ত ঝরছে, চোখে তীব্র রাগ আর যন্ত্রণা। আর আশ্চর্য বিষয় হচ্ছে, সে দেখতে অবিকল রিমির ছোটবেলার মতো। আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন। আপনারাও যদি কোনো সত্যি ঘটা ঘটনা বা লেখা গল্প পাঠাতে চান তাহলে ডেসক্রিপশানে থাকা ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।